টলিউড স্টোরি এক্সপ্লেনারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই লাট্টু মুখার্জি বাড়িতে ফিরে এসেছে, এসেই তটিনীকে জড়িয়ে ধরেছে। সত্যজিৎ মুখার্জি তখন লাট্টুকে বলছে, কি খবর দাদু ভাই? লাট্টু তখন তার মাম্মিকে বলছে, এই দুষ্টু দাদু কি বলছে? তটিনী তখন লাট্টুকে, চুপ করো, তুমি এসব কেন বলছো? এসব বলতে নেই। জিৎ মুখার্জি তখন জিজ্ঞেস করছে, কি বললো? আবার দুষ্টু দাদু বলল? এরপর সত্যজিৎ বাবুর দিকে দেখিয়ে লাট্টুকে বলে, ইনি কিন্তু দুষ্টু দাদু নন, আমরা দুজনেই খুব ভালো দাদু। এই বাড়িতে আমরা কেউ খারাপ নই, আমরা সবাই ভালো। আমরা জিৎ মুখার্জি তার বৌদি দীপালিকে বলে, মানে জিৎ মুখার্জি তার বৌদি দীপালিকে বলছে আর কি, প্লিজ রিকোয়েস্ট করছি এইসব কথা বাচ্চাদের শেখাবে না। দীপালি বলছে, আমি বাচ্চাদের শুধু রূপকথার গল্প বলেছি, কোনো ভুল করিনি। আর বাচ্চারা যদি নিজেই জাজ করে নেয় যে কে রাক্ষস আর কে রাজকুমার, তাতে আমার তো কোনো দায় নেই। আরাধ্যা তখন বলছে, প্লিজ এসব কথা এখন থাক না, চলো খেতে বসি। শিবপ্রসাদ এরপর তো শিবপ্রসাদ এলে জিৎ মুখার্জি বলছে, কি হলো জামাই, তোমার এত দেরি হলো যে? শিবপ্রসাদ বলছে, আমি আসলে অটো করে এলাম, মোড় থেকে অটোটা ঢুকলো না, তাই ওখান থেকে এতটা আবার রিক্সা করে এলাম। এটা শুনে সত্যজিৎ মুখার্জি গালে হাত দিয়ে ভাবতে ভাবতে ধীরে ধীরে বলছেন আর কি, রিক্সা করে আমাদের বাড়ির কাজের লোকেরা আসে। শিবপ্রসাদ তখন ওনাকে জিজ্ঞাসা করছে আর কি, যে কিছু বললেন আপনি? আরাধ্যা তখন শিবপ্রসাদকে বলছে, জামাইবাবু খাবে চলো, আজকে আমি নিজের হাতে 2 জামাইকে পরিবেশন করব। ত্রিপর্ণা বলছে, ওটা তুই করবি? কেন, আমি করে নেব। আরাধ্যা বলছে, না মা, আমি করব। নন্দিনী বলছে আরাধ্যাকে, তা জামাইবাবুকে সার্ভ করে কি, মানে কি আদায় করবি? জামাইবাবুকে যদি সার্ভটা করবি, তো বিশেষ কোনো প্রতিশ্রুতি নাকি? আরাধ্যা বলছে, নন্দিনী যে তাদের মতলবটা বুঝতে পেরেছে, এটা আরাধ্যা আর তার বাড়ির লোকজন কিন্তু বুঝতে পেরে গেছে। নন্দিনী বলছে, আমার তো কোনো প্রবলেম নেই, কিন্তু হঠাৎ করে সুর বদল করে, রং বদল করে, বাই দ্য ওয়ে, আমি তো জানতাম কর্ণ চ্যাটার্জির বাড়িতে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হয়েছে, সেখানে গিয়ে গিরগিটির মতো নিজের কি রং বদলে ফেলেছিস নাকি? সেটা আমি জানতাম না। জিৎ মুখার্জি তখন নন্দিনীর উপরে রেগে যায়। তটিনীও তার দিদিকে বলছে, এসব ঝগড়াঝাটি এখন থাক না প্লিজ। নন্দিনী তখন বলছে, আমি এদের খুব ভালো করে চিনি, নিজের হাতে খাওয়ার সার্ভ করে দেবে, আবার নিজের হাতে ডাইনিং টেবিল সাজাচ্ছে। হ্যাঁ, আমার জীবনে কোনোদিনও আমি এরকমটা দেখিনি। সারাদিন তো এমনি টোটো করে ঘুরে বেড়াতো, আজ এই বয়ফ্রেন্ড, কাল ওই বয়ফ্রেন্ড, তারপর তো কবির। জিৎ মুখার্জি এবার কিন্তু খুব রেগে যান, আর দাদাকে বলছে, দাদা তুই নন্দিনীকে বোঝা, তাকে থামতে বল। সত্যজিৎ মুখার্জি তার মেয়ে নন্দিনীকে বলছে, তোমার কিন্তু খুব মুখ বেড়েছে, মুখটা এবার বন্ধ করো, এত কথা কেন বলছো? কবির নন্দিনীর কথা শুনে তার উপর রেগে গিয়ে বলছে, আমার স্ত্রীকে আপনি এভাবে ইনসাল্ট করতে পারেন না, ও আমাকে ভালোবাসে, আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করেছে, আমাকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে পর্যন্ত করেছে, বারবার জেলে পর্যন্ত গেছে আমার সাথে দেখা করার জন্য। নন্দিনী বলছে, ঠিক তাই, কারণ তোমাকে বাঁচানোর জন্য ও আজকেও কিছু একটা ঘটাতে পারে, কারণ তুমিও জানো যে তোমার পায়ের নিচে জমি নেই। কবির বলছে, সরি, যেখানে কবির চ্যাটার্জি পা দেয় সেই জমিটা কবির চ্যাটার্জির হয়ে যায়, কারণ তার বাবার নাম কর্ণ চ্যাটার্জি, আর যার বাপ পাওয়ারফুল না, তার জায়গাটাও তার, মানে সেই জায়গা। শিবপ্রসাদ তখন কবিরকে বলছে, এত জমিতে পা ফেলতে যেও না, সামলাতে পারবে না তো, আর তো মাত্র কটা দিন, আগেও তো জেলেই ছিলে, এত অধত্ত দেখিও না। কবির তখন শিবপ্রসাদকে বলছে, প্লিজ আপনি এসবের মধ্যে ইন্টারফেয়ার করবেন না। আরাধ্যা আবারও তাদের দুজনের ঝগড়া থামিয়ে তাদেরকে খেতে বলছে। লাট্টু বলে ওঠে, আমিও খাবো। সত্যজিৎ বাবু, জিৎ মুখার্জি দুজনেই তখন লাট্টুকে বলছে, মাটন হয়েছে, তার সাথে অনেক কিছু আছে। লাট্টু তখন লাফিয়ে ওঠে, বলে যে আজকে খেয়ে দারুণ এনজয় করব। এরপর সবাই খেতে চলে গেলে তটিনী না গিয়ে দাঁড়িয়ে থাকে। আরাধ্যা তার ছোট ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, তুই চল। তটিনী তখন তাকে জিজ্ঞাসা করছে, তুই কি সারপ্রাইজের কথা বলছিলি না? আরাধ্যা বলছে, খাইয়ে দাইয়ে তারপর বলছি, এই বলে তার হাত ধরে তাকে নিয়ে চলে যায়। এরপর সব ছেলেরা কিন্তু খাবারের টেবিলে বসে, তার সাথে শিবপ্রসাদ, লাট্টু, পিকু তারাও বসে। আরাধ্যা শুরুতে শিবপ্রসাদ কবিরকে খাবার পরিবেশন করে দেয়। আরাধ্যা এবার শিবপ্রসাদকে বলছে, এবার একটা জিনিস চেয়ে নেব, যে এটা কিন্তু দ্বিধাগমনে তোমার শালিকার বিশেষ, মানে স্পেশাল আবদার। শিবপ্রসাদ বলছে, কি? আরাধ্যা বলছে, নন্দিনী মুখার্জি কেসটা লড়বে না, এই কেসটা মানে কোর্ট অবধি যাবে না। শিবপ্রসাদ বলছে, কি কারণে কেসটা কোর্টে আছে, মানে কেসটা তো কোর্টেই আছে। আর আমি একটা জিনিস সত্যি ভেবে অবাক হয়ে গেলাম, যে আমাকে এখানে নেমন্তন্ন করা হলো কেন, বারবার এখানে রিকোয়েস্ট করে আনা হলো কেন, কিসের জন্য? আরাধ্যা বলছে, আমার একটা আবদার আছে জামাইবাবু, আমি মা হতে চাই। কবির জেলে গেলে আমার সেই স্বাদ পূরণ হবে না, আমি সংসার করতে চাই। এরপর
তার ছর্দি ভাইকে বলছে, জামাইবাবুকে রিকোয়েস্ট কর না, আমার আর 5টা মেয়ের মতো স্বাদ আহ্লাদ আছে, এটুকু মেটাতে পারবে না? ওর জেল হলে অনেক বছরের জেল হবে, আমি কি নিয়ে বাঁচবো? আরাধ্যার কথা শুনে জিৎ মুখার্জি মনে মনে বলছেন, চালটা ভালোই চেলে দিয়েছো তুমি। সত্যজিৎ বাবুও মনে মনে বলছেন, ইন্টেলিজেন্ট মেয়ে। ত্রিপর্ণা বলছে, ওর আবদারটা মিটিয়ে দে না তটিনী। তটিনীর ছোটকা তখন তটিনীকে বলছে, প্লিজ, তুই তো মা, তুই তো বুঝিস। ভূমিকা তখন বলছে, এটা কি ধরনের কথা, আমি বুঝতে পারছি না। প্রাচী বলছে, কেন? ওর তো বিয়ে হয়েছে, ওর তো বেবিও হবে, কি নিয়ে বাঁচবে ও? ছর্দি, এতটা স্বার্থপর তুই কি করে হতে পারিস? এর মানে বলছে প্রাচী। তারপরে বলছে যে, প্লিজ আপনারটা মিটিয়ে দে না। ত্রিপর্ণা বলছে, তুই বুঝবি না রে, মানে আমিও তো মা, আমি বুঝি যে জেল হলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। তটিনী আবারও কিন্তু তার বাড়ির লোকেদের সেই অনুরোধ আর সহ্য করতে পারছে না। এমনিতেও জানতো যে এসে কিছু না কিছু মতলবেই তারা তাদের ইনভাইট করছে, আর এসে যখন এমনটা শুনলো আর সহ্য করতে পারছে না তটিনী। সত্যজিৎ তখন তার জামাইকে বলছে, জামাই, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, ওর আবদারটা মেটাও। আর তটিনীকে বলছে, প্লিজ তুই এই কেসটা থেকে সরে যা। নন্দিনী বলছে, আমি জাস্ট ভাবতে পারছি না, তুই এইটুকু একটা মেয়ে, তোর এত পাকা পাকা কথা, তোর দাও পেস দেখলে না আমাদের মতো উকিলরাও লজ্জা পেয়ে যাবে, বুঝতে পারলি? কে তোকে শিখিয়ে পাঠায় রে? তোর শ্বশুরবাড়ির কর্ণ চ্যাটার্জি নাকি, না আরো কেউ আছে? আর এখানে এসে সেই কথাগুলোই তুই তোতা পাখির মতো আউড়ে দিচ্ছিস। জিৎ মুখার্জি এবার নন্দিনীর উপর রেগে গিয়ে খাবারের টেবিল থেকে উঠে নন্দিনীকে একদম জোর গলায় বলছে, তুই চুপ কর, কোনো কথা বলবি না। নন্দিনী বলছে, 100 বার বলবো। এটা সেই ঘুরিয়ে ফিরিয়ে একইভাবে একই জায়গায় নিয়ে আনা হচ্ছে ব্যাপারটাকে। জামাইবাবুকে যখন দেখছে যে সোজা পথে কোনো কাজ হচ্ছে না, তখন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে, তাকে নেমন্তন্ন করে খাওয়ানো হচ্ছে, এই সমস্ত কিছুর জন্য, তাই তো? আরাধ্যা বলছে, কেন? এটা অন্যায় নাকি? আমার বিয়ে হয়েছে, আমার একটা ফ্যামিলি লাইফ আছে। তটিনী বলছে, থাক আরাধ্যা, এসব নিয়ে এখন কোনো কথা বাড়াস না। আমি তো ভাবতেই পারছি না যে তুই আমাদেরকে শুধুমাত্র এই কারণে নেমন্তন্ন করেছিস নাকি, আর তুই এই জন্য আমার বরকেও একদম সাজিয়ে গুছিয়ে খাবার দিচ্ছিস। ছি আরাধ্যা, ছি। নন্দিনী বলছে, হ্যাঁ, একেবারেই, যেন জামাই ষষ্ঠীতে জামাই এসেছে। সবাই দেখো কিভাবে ঘিরে রেখেছে তারা জামাইকে, আর যেন খাবার দাবার খাইয়ে তাদের কাজটা হাসিল করে নেবে, এরকম একটা ব্যাপার। নন্দিনী এরপর শিবপ্রসাদকে বলছে, কি তুমি এদের ফাঁদে কি পা দিয়ে দেবে নাকি? কবিরকে কোর্ট অবধি নিয়ে যাবে না তুমি? শিবপ্রসাদ এরপর তার পকেট থেকে 501 টাকা বের করে টেবিলে রাখে। সত্যজিৎবাবু জিজ্ঞাসা করছেন, টাকা দিচ্ছ কেন? শিবপ্রসাদ এরপর তার প্লেট থেকে 1 চামচ ভাত মুখে দিয়ে বলে, এর মূল্যটা আমি চুকিয়ে গেলাম, পরে এটা বলতে পারবেন না যে আমি এমনি এমনি অন্ন খেয়ে গেছি। এই বলে খাবার টেবিল থেকে উঠে পড়ে, আর তার সাথে সাথে লাট্টু পিকো বাকিরাও উঠে পড়ে। তটিনী শিবপ্রসাদকে জিজ্ঞাসা করছে, উঠে দাঁড়ালে কেন? শিবপ্রসাদ তখন আরাধ্যাকে কাঁদতে দেখে তার গাল থেকে 1 ফোঁটা চোখের জল নিয়ে বলে, এসব কুমিরের অশ্রু, আমি বুঝতে পারি। আরাধ্যা শুনে চমকে যায়। শিবপ্রসাদ বলছে, আসলে আমার শ্বশুরবাড়ির লোকেরা এখনো ফাঁদ পেতে বসে আছে। আই এম সরি, সেই ফাঁদে পা দিতে আমি রাজি নই। তটিনীকে বলে, চলো বাড়ি যাওয়া যাক। পিকো বলছে, পা আমরা খাবো না। লাট্টু বলছে, পা মাটন। তাদের পা বলছে, রোড সাইডে যে হোটেলগুলো আছে, পায়েস হোটেল বা ভোজনালয়, কোনো এক জায়গা থেকে ঠিক খেয়ে নেব আমরা, আর এইটুকু পয়সা আমার পকেটে থাকে। পয়সার প্রয়োজন শুধু ক্ষুধা মেটানোর জন্য নয়, জীবন জীবিকা নির্বাহনের জন্য, ওইটুকু ঠিক কাটিয়ে দেব। জিৎ মুখার্জি তখন বলে, আমরা যখন কোনো বড় হোটেলে খেতে যাই, যেই টাকাটা আমরা টিপস দিয়ে থাকি, সেই মূল্যের টাকা দিয়ে তুমি রোড সাইডে ভোজনালয়ে গিয়ে খাবে? এই বাচ্চাগুলোকে নিয়ে তোমার লজ্জা করবে না? তুমি মুখার্জি বাড়ির জামাই। শিবপ্রসাদ বলছে, লজ্জা করবে কেন? আমি তো দাম দিয়ে খাচ্ছি, আমরা তো খুব সাধারণ, ওখানে ভিড় জমে যায় খাওয়ার জন্য। অন্ততপক্ষে এই টেবিলে যে খাবারগুলো আছে তার মতো কৃত্রিমতা নেই ওখানে। লোককে হুমকি দিয়ে, দাবরানি দিয়ে, খুনের হুমকি দিয়ে 2 নম্বরই টাকা উপার্জন করে খাচ্ছি না। এই বলে চলে যেতে গেলে আরাধ্যা বলছে শিবপ্রসাদকে, তুমি আমাকে রিফিউজ করছো, তুমি আমার আবদারটা শুনবে না? শিবপ্রসাদ বলছে, না, আসলে তোমার বরকে বিধাতাও বাঁচাতে পারবে না, স্বয়ং পরশুরাম এলেও পারবে না। বাবিন তখন শিবপ্রসাদকে জিজ্ঞাসা করে, তুমি আর তোমার ছেলে বাইরে রেস করছিলে কিসের জন্য? তুমি তো ক্লায়েন্ট মিট করতে গেছিলে, তাই না? তাহলে দুজনে দৌড়চ্ছিলে কেন? শিবপ্রসাদ বাবিনের কথা পরোয়া না করে তটিনীকে বলছে, চলো। আরাধ্যা আবারও তার জামাইবাবুকে অনুরোধ করছে। তটিনী বলছে, এর থেকে নিকৃষ্ট মানের রাজনীতি আমি দেখিনি। তুই একটা বাচ্চা মেয়ে, তোর লজ্জা করছে না? তটিনী শিবপ্রসাদকে আর লাট্টু পিকোকে এরপর যেতে বলে।
সত্যজিৎবাবু শিবপ্রসাদকে বলছে, তুমি কিন্তু আমাদের পুরো পরিবারকে অসম্মান করছো। শিবপ্রসাদ বলছে, আপনি আমাদের পুরো পরিবারকে ডেকে এনে অপমান করছেন, এই ফাঁদে মানে একটা ফাঁদে ফেলে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন, এতে কিন্তু কোনো লাভ নেই। যেতে যেতে বাড়ির লোকেদের শিবপ্রসাদ বলছে, বাড়ির মেয়েকে এইভাবে গেম জেতার জন্য প্লিজ এগিয়ে দেবেন না। পেছন পেছন দীপালি গিয়ে বলছে, জামাই শোনো, এভাবে খাবার ফেলে উঠতে নেই। শিবপ্রসাদ বলছে, মূল্য চুকিয়ে দিয়ে গেছি, অসুবিধা হবে না। দীপালি আরও বলছে, খালি পেটে যেতে নেই, বেলা হয়ে গেছে। শিবপ্রসাদ বলছে, আপনি চিন্তা করবেন না, আমি আসার পথে দেখেছি অনেক কটা খাবারের দোকান আছে, আমরা 4 জন ওখানে ঠিক খেয়ে নেব। জিৎ মুখার্জি এরপর তাদের রিকোয়েস্ট করে বলছে, এইভাবে যেও না, তোমাদের কিন্তু বিপদ বাড়বে। তটিনী বলছে, আর কি বিপদে ফেলবে, কেউ কিচ্ছু করতে পারবে না, আমি বলে রাখলাম। নন্দিনী বলছে, আসিস না, এই বাড়িতে আর কোনো দিনও আসিস না, এই বাড়ির লোক কোনো দিনও বুঝবে না যে কবির কত বড় অপরাধ করেছে। এরপর তটিনীরা চলে গেলে কবির বলছে, আমি জানতাম এই চালটাও কাজে লাগবে না। জিৎ মুখার্জি বলছে, কাউকে আর কিছু করতে হবে না, আরাধ্যা তোকে আমি কথা দিলাম, তোর বর কবির আর জেলে যাবে না, এই বলে প্রমিস করছে তার মেয়েকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আমাদের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।